জয়দীপের সাথে মল্লিকার বিয়ে হয়েছে সবেমাত্র 5 দিন। সকালে ঘুম ভাঙতেই মল্লিকা দেখছে পাশে জয়দীপ নেই। ঘড়ির কাঁটা তখন 7:30টার ঘরে। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নিচে এসে দেখছে চা তৈরি করে ততক্ষণে সার্ভ করে দিয়েছে জয়দীপ। দিবাকর আর জয়া চায়ে চুমুক দিতে দিতে বেশ হেসে হেসেই কথা বলছে। মল্লিকাকে নিচে নেমে আসতে দেখে জয়দীপ বলে উঠল, আরে তোমার জন্যই তো চা নিয়ে ওপরে উঠছিলাম। মল্লিকা অপ্রস্তুত হয়ে খানিকটা লজ্জাবশত মাথা নিচু করে বলল, সরি, আমি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে বলে। আর কখনো এরকমটা হবে না। বিয়ের গন্ধ লেগে আছে মল্লিকার গায়ে তখনও। মল্লিকার মা বলেই দিয়েছিলেন বিয়ের পর আর দেরি করে ঘুম থেকে উঠলে চলবে না, সবার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। বাড়ির বউ আর বাড়ির মেয়ের মধ্যে তফাৎ অনেক, যতটা মানিয়ে নিতে পারবি ততটাই ভালো থাকতে পারবি। মায়ের কথাটা তখন মনে পড়ে গেল মল্লিকা। মনে পড়ে যেতেই মল্লিকা ভাবল, সত্যিই তো আমি এখন বাড়ির বউ। ছিছি, এভাবে দেরি করে ওঠা উচিত হয়নি আমার। একটা অপরাধ বোধ কাজ করছে তখন মল্লিকার মধ্যে। মল্লিকার কাঁচুমাচু মুখের দিকে তাকিয়ে জয়া বললেন, সরি বলছো কেন বৌমা? ঘুম থেকে দেরি করে উঠেছো বলে? এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই বৌমা। পুরনো অভ্যাসগুলো তাড়াতাড়ি বদলাতে যেও না। আসলে মা, সকাল সকাল উঠে আমারই চা করে দেওয়ার কথা। আমার উঠতে দেরি হয়েছে বলে ও আপনাদের চা করে দিল। আমার নিজেরই খারাপ লাগছে বেশি। দিবাকর মল্লিকার কথা শুনে হেসে উঠলেন। জয়াও হাসতে হাসতে দিবাকরের দিকে তাকিয়ে বললেন, তোমার বৌমার কথা শুনলে? আরে বৌমা, প্রতিদিন চা করার দায়িত্ব তোমার শ্বশুরমশাইরে ছিল। সেই দায়িত্ব আজ থেকে জয়ের। প্রতিদিন সকালের চাটা জয়ই করবে এখন থেকে। তুমি এসব নিয়ে কিচ্ছু ভাববে না। বাড়ির ছেলে বলে পড়ে পড়ে ঘুমোবে আর বাড়ির বউ সকাল উঠে চা করে মুখের সামনে ধরবে, এমনটা আমাদের বাড়িতে হয় না। আমার শ্বশুরমশাইও তাই করতেন, তোমার শ্বশুরমশাইও এতদিন তাই করে আসছিলেন, আর এখন থেকে জয় সেটাই করবে। আমার শ্বশুরমশাইয়ের আমল থেকেই চলে আসছে এমন রীতি। সকালটা বাড়ির পুরুষরা যদি একটু মধুর করে দেয়, বাকি দিনটা নয় আমরা মেয়েরা মধুরতম করে তুলতে পারি। তবে সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। তুমি চাইলেও সকাল সকাল উঠতে পারো, তবে জোর জবরদস্তির কিচ্ছু নেই বৌমা। মল্লিকা শুনে তো অবাক। মল্লিকার মা যা বলে দিয়েছিলেন তার উল্টো প্রতিফলন চোখে পড়ল এই বাড়িতে এসে। বাপের বাড়িতে মল্লিকা দেখেছে কোন ভোরে উঠে মা সব কাজ করতেন। সবাইকার মুখে মুখে চা তৈরি করে মা ধরতেন। তার আগে দাদু ঠাকুমার ঘরে চা তৈরি করে পৌঁছে দিত। ছোট থেকে মল্লিকার ধারণা ছিল বাড়ির বউ মানে তাকে সবার আগে ঘুম থেকে উঠতে হবে। ধারণাটা পাল্টে গেল। তারপর থেকে মল্লিকা সকালে ঘুম থেকে ওঠার পরে সকালের চায়ের কাপটা মুখের সামনে ধরে দিত জয়দীপ। মল্লিকা এখন রায়বাড়ির বউ। বাড়িতে কাজের লোক থাকলেও রান্নার দায়িত্বটা ছিল জয়ারই। মল্লিকা রান্নাঘরে জয়াকে টুকটাক হেল্প করে দেওয়া করত। মল্লিকা রান্নাঘরে গিয়ে জয়াকে টুকটাক হেল্প করে দেয়। জয়া বললে, তোমাকে রান্নাবান্না এখন করতে হবে না বৌমা, আগে দেখো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কেমন, তারপর না হয় তুমি শিখে নেবে। রান্নাবান্না করাটা বড় কাজ নয় বৌমা, একটু দেখে নিলেই শেখা যায়। তবে পড়াশুনোটা চালিয়ে যাও, কলমটাও তো ঠিকঠাক করে ধরতে হবে। মল্লিকা সেভাবে রান্নাবান্না শেখেনি। স্কুল পাস করার পরে তার বিয়ে হয়ে যায়। এটাই একটা তার ভয় ছিল যে কী করে সে কাজ সামলাবে। মল্লিকার ঠাকুমা বলতেন, যত এমএ বিএ পাস করো না কেন, রান্নাঘরে খুন্তি ধরার চাকরি তোমাকে করতেই হবে। শ্বশুরবাড়িতে কেউ তোমাকে বসিয়ে খাওয়াবে না। কিন্তু এই বাড়িতে মল্লিকাকে খুন্তি ধরার জন্য কেউ পরামর্শ দেয় না। মল্লিকা মনে মনে ভাবে, ঠাকুমার কথাটাও তো মিলল না, বরং উল্টোটাই দেখতে পেল মল্লিকা। তাহলে শ্বশুরবাড়ি ব্যাপারটা কেমন? বিয়ের 2 মাস হয়েছে, রবিবারের একটা ছুটির দিন মল্লিকা জয়াকে এসে বলল, আজ দুপুরের রান্নাটা আমিই করবো মা। জয়া হেসে বললে, তা কি রান্না করবে শুনি বৌমা? তুমি যা বলবে। রান্না করবে তুমি আর আমি ঠিক করব মেনু। শাশুড়ি বৌমার এমন কথোপকথন শুনতে পেয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসেন দিবাকরবাবু। শাশুড়ি বৌমার কথাবার্তার মধ্যে ঢুকে পড়েন দিবাকরবাবু। বললেন, দুপুরের রান্নাটা তাহলে বৌমাই করছো? বৌমা, তুমি যখন ঠিক করেছো আজকের রান্নাটা তুমিই করবে, তুমি রান্না করে যা খাওয়াবে আমরা তাই খাবো। বিয়ের পর এই প্রথমবার রান্না করে সবাইকে খাওয়াচ্ছে মল্লিকা। মল্লিকা রান্না করতে জেনে জয়দীপও বেশ খুশি। সকলকে খেতে দিয়ে মল্লিকা পাশেই দাঁড়িয়ে আছে।
জয়া বলে উঠলেন, আমাদের আর কিছু লাগবে না বৌমা, তুমি খেয়ে নাও এবার। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাক মা, তারপরে আমি খাবো। মল্লিকা রান্নার প্রশংসা করলেন জয়া, দিবাকরও বললেন মাংসটা বেশ হয়েছে। জয়দীপও এক মনে খেয়ে উঠে গেল, ওঠার আগে বলে গেল, বড় তৃপ্তি করে খেলাম। মল্লিকা এবার নিজের ঘরে খাবারটুকু নিয়ে খেতে বসলো। নিজের রান্না খেতে গিয়ে দেখলো মাংস একদম ঝাল হয়নি, ডালে নুন দিতে ভুলে গেছে। বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসে, ডালে যে নুন দেওয়া হয়নি সে কথা কেউই কিছু বলল না। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। অথচ মল্লিকা বাপের বাড়িতে দেখেছে মল্লিকার মা যখন রান্না করতেন, রান্নায় একটু এদিক ওদিক হলে মল্লিকার বাবা কত কথা শোনাতেন। মাছের ঝোলে একদিন নুন বেশি হয়ে গিয়েছিল, বাবা যা না তাই বলেছিলেন। সেদিন ঠাকুমা বলেছিলেন ও যেমন নুনে পোড়া রান্না করেছে তেমনই সব রান্না ওকেই খেতে হবে। এত খারাপ ভাষায় সেদিন কথা বলেছিলেন ঠাকুমা, কিন্তু কিচ্ছু করার ছিল না। মাও চুপ করে সব কথা শুনে নিয়েছিল। রান্নার ভুল ত্রুটি হলেও ওই রান্না কেউ মুখে দিত না, নতুন করে আবার রান্না করতে হতো মাকে। এদিকে মল্লিকা কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে জয়ার ঘরে দৌড়ে যায়। দিবাকর তখন খাটে শুয়ে খবরের কাগজটা পড়তে শুরু করেছেন। মল্লিকা ঘরে ঢুকতেই জয়া বললেন, কিছু বলবে বৌমা? মাংসে একদম ঝাল হয়নি, অথচ ঝাল ছাড়া কেউ খেতে চায় না দেখি। এদিকে ডালে নুন দিতে ভুলে গেছি, অথচ তোমরা সবাই মুখ বুজে খেয়ে নিলে, কিছুই বললে না তো। জয়া হাসলেন একটু, তারপর বললেন, মেয়ের কথা শোনো। প্রথম দিন তুমি রান্না করেছো, কতটা আন্তরিকতা দিয়ে রান্না করেছো বলো তো। একটু নুন কম হয়েছে, ঝাল কম হয়েছে, সেজন্য তোমাকে কি বলবো বৌমা? তোমার ভালোবাসার দাম, আন্তরিকতার দাম অনেক বেশি এই সামান্য নুন ঝালের থেকেও। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে দিবাকর মল্লিকাকে কাছে ডেকে বলে, একটা কথা বলি মা, আমার কাছে এসো। মল্লিকা কাছে গিয়ে বসতেই মাথায় হাত বুলিয়ে বললেন, পাগলি মেয়ে, এই জন্য মন খারাপ করে বসে আছো? আমি তো চেটে পুটে খেয়েছি। আমার পাতে কি কিছু পড়েছিল? তুমি এই যে রান্না করার জন্য এত চেষ্টা করছো, এটাই তো অনেক। আমি খুশি। আমাদেরকে খুশি করার জন্য তুমি তো তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছো। আমরা না খুশি হয়ে থাকতে পারি? এরপর মল্লিকা নিজের ঘরে এসে জয়দীপকে যখন একই প্রশ্ন করেছিল, জয়দীপ বলেছিল, কেউ যখন ভালোবেসে কারোর জন্য কিছু করে সেটা ভালোবেসেই গ্রহণ করা উচিত। বাড়ির সকলের মুখ থেকে এইরকম একটা কথা শুনে মল্লিকার মনে হয়েছিল, এত সুখ কি কপালে সইবে? শ্বশুরবাড়ি বলে মনের মধ্যে যে ভীতির ধারণা ছিল, তাহলে সেটা কি মেয়েদের শ্বশুরবাড়ি কেমন হয় তাহলে? এই প্রশ্নের সম্মুখীন একাধিকবার হতে হয়েছে মল্লিকাকে। একটা অজানা আনন্দে মল্লিকার চোখের ভৃত শ্রাবণের ভরা নদী যেন দুগাল প্লাবিত হয়ে ঝরে বেরিয়ে এলো, কোনো রকমে সামলে নিয়ে নিজেকে যাতে জয়দীপ না দেখে ফেলে। এরপর থেকে মল্লিকার ভয় ভীতিগুলো একটু একটু করে সরতে লাগলো। শ্বশুরবাড়ি মানে যে ঘেরাটো বুঝতো, আসলে তা নয়, সেটা বুঝতে পারে মল্লিকা। দূর থেকে দেখতে পাচ্ছে যেন এক খোলা আকাশ, নিজেকে মেলে ধরার জন্য এক অবাধ স্বাধীনতা। সেই স্বাধীনতা পেয়ে মল্লিকার বিয়ের 3 মাস পর গ্র্যাজুয়েশনের রেজাল্ট বের হলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট বেরিয়েছিল, মল্লিকা খুব ভালো রেজাল্ট করলো। তার ভালো রেজাল্ট নিয়ে কারো কোনো উন্মাদনা ছিল না। বাবা মা দাদু ঠাকুমা কারো মনে উচ্ছ্বাস ছিল না, কোনো আনন্দ ছিল না। মল্লিকা এই প্রথম দেখলো তার ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে একটা খুশির আমেজ। জীবনে এতটা আনন্দ এর আগে কখনো হয়নি। মল্লিকার পছন্দের খাবারগুলোই জয়া সেদিন নিজের হাতে রান্না করেছেন। মল্লিকা তো অবাক, মা তুমি এত কিছু রান্না করেছো আমার জন্য? জয়া হাসতে হাসতে বললেন, তুমি পরিশ্রম করে সফল হয়েছো, এটা কি কম আনন্দের কথা বৌমা? আমার শাশুড়িও আমার জন্য চেষ্টা করেছিলেন অনেক, আমি চাকরি পেতে পারিনি। তুমি মাস্টার্স করবে, চাকরি করবে, তবেই আমার অপূর্ণতা দূর হবে। নিজের অপূর্ণ ইচ্ছেগুলো সন্তানের মধ্যে দেখতে পারার আলাদা একটা আনন্দ আছে। মল্লিকা বিশ্বাস করতে পারছে না শাশুড়ি মা কি এরকমও হয়। মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছাগুলো ছিল সেগুলো বিয়ের আগে বিসর্জন দিয়ে ফেলেছিল মল্লিকা। বাবার বাড়িতে থেকে নিজের বাবা মায়ের কাছ থেকেই তো এগুলো পাওয়ার বাসনা ছিল ভীষণ, কিন্তু সেগুলো যে কখনোই পূরণ হবে না সেটা জেনেই বিয়ে করে সংসার জীবনে সবার মনোরঞ্জন করার জন্য
নিজেকে তৈরি করে ফেলেছিল মল্লিকা। কিন্তু এই অচেনা অজানা মানুষগুলো একটার পর একটা মনের ইচ্ছে পূরণ করতেই যেন ব্যস্ত। মল্লিকার মনোবাঞ্ছা পূরণের জন্যই হয়তো বিয়েটা হয়েছে। ভগবান হয়তো সেটাই চেয়েছিলেন। মল্লিকা কখনো মুখ ফুটে মনের কথা বলতে পারেনি, তাই হয়তো ভগবান এরকম একটা বাড়িতে তাকে পাঠিয়ে দিয়েছেন। সেদিন আনন্দে ভেসে গিয়েছিল মল্লিকা। ভালোবাসার শৃঙ্খলে এত যে সুখ সেটা বলে আর কাকে বোঝাবে সে। তারপর থেকে 12 বছর কেটে গেছে রায়বাড়িতে। মল্লিকার কাছে রায়বাড়ি একটা খোলা আকাশ, যেখানে সে পেয়েছে মুক্ত বাতাস, নিজেকে মেলতে পেরেছে খুব সহজে। শ্বশুরবাড়ি মানে তার কাছে এক আকাশ স্বাধীনতা। দু হাতেই সামলে চলেছে সব কিছু যেন দশভুজা। কর্মক্ষেত্রে আর সংসার ক্ষেত্রে দু জায়গাতেই মেলে দিতে পেরেছে নিজেকে। শুধু কলম নয়, খুন্তি ধরতে শিখেছে মল্লিকায় সমান পটুভাবে। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সব নিয়ে মল্লিকা সত্যিই হয়ে উঠেছে অনন্যা। মল্লিকা আসলে শ্বশুরবাড়ি পায়নি, মল্লিকা পেয়েছে এক মস্ত খোলা আকাশ। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোমা।